অভ্র পরমার উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আর বের হয়ে যাওয়ার পরেই অভ্র তার পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়। এটা দেখেই পরমা খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপা পরমাকে একা ঘরে নিয়ে গিয়ে বলতে থাকে যে, পরমা, অনেক হয়েছে, এবার আর তুমি দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করবে না। দেখো, দাদাভাই তোমাকে খুব ভালোবাসে, তুমিও দাদাভাইকে ভালোবাসো, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর পরমা বলে ওঠে সুদীপাকে, সুদীপা, তুমি নিজেকে কি মনে করো? নিজেকে অনেক বড় মনে করো না? এজন্য এই কথাগুলো বলছো আমাকে? তুমি আমাকে কোনো কথাই বলবে না। তখনই সুদীপা বলে, মা, আমি যা করছি ভালোর জন্যই করছি, আর তুমিও দাদাভাইকে মেনে নাও, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই পরমা বলে যে, আসলে তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না, তাই এরকম করছো সুদীপা। এরপরে সুদীপা বলে, আমি ঠিকই বলছি, চলো, ওরা বাইরে অপেক্ষা করছে। এরপরে ওরা বাইরে চলে এসে তখনই সুদীপা অভ্রকে মায়ের, দাদাভাই, অনেক হয়েছে, তুমি আর পরমার উপর রাগ করে থেকো না। আসলে ও অনেক সহজ সরল, এজন্য ওর মনের মধ্যে কোনোই কিছু নেই, এজন্য সব কিছু বলে দেয় সবাইকে। তুমি ওর উপরে রাগ করে থেকো না, তুমি ওকে মেনে নাও, দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। আর তুমি তো আমাকে বোন মনে করো, এখন তো আমরা দুজনে একই রক্তে গড়া, তুমি আর আমি, আমাদের মধ্যে তো একই রক্ত বইছে। তাই বলছি, তোমার বোন হিসাবেই বলছি দাদাভাই, তুমি পরমাকে মেনে নাও, আর তুমি বড়মাকে ভুল বুঝো না, সন্দেহ করো না, তাহলে দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই অভ্র বলে, বোন, তুই যেমনটা বলছিস এমনটা হলে হবে না, দেখিস। এরপরে আদিত্য ওখান থেকে চলে যায়। এরপরে সুদীপা বলে, তুমি একবার পরমাকে বিশ্বাস করে দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই অভ্র বলে, আমি তো অনেকবারই বিশ্বাস করেছি, কিন্তু কোনোবারই তো বিশ্বাস রাখতে পারিনি, সে এখন আর এটা করা সম্ভবই নেই। এরপর সুদীপা বলে অভ্রকে যে, দাদাভাই, তোমরা দুজন কথা বলো, আমি একটু আসি। তখনই অভ্র পরমাকে বলে, পরমা, আমি তোমাকে কখনই ক্ষমা করতে পারবো না, আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না, কারণ তুমি এতটাই নীচ যে তুমি কোনো কিছুই পরোয়া করছো না। তখনই পরমা বলে, দেখো অভ্র, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি সত্যি আমাকে ভুল বুঝছো। তখনই অভ্র বলে, কেন? যখন সঞ্চারীর সাথে আদিত্যের বিষয়ে কথা বলছে, সবগুলো কথাই কি মিথ্যে? তখনই পরমা বলে, হ্যাঁ, সেটা আমি মন থেকে বলিনি, কারণ সঞ্চারী আমাকে অনেক কথা শোনাচ্ছিল, এজন্য আমি সঞ্চারীকে কথা বলতে বাধ্য হচ্ছিলাম। বিশ্বাস করো অভ্র। তখনই অভ্র বলে, বিশ্বাস? আবার তোমাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না, আর আমি তোমাকে আর বিশ্বাস করতে পারবো না পরমা। তখনই পরমা বলে, অভ্র, তুমি ভুল বুঝো না, বিশ্বাস করো, আমি এরকমটা করিনি, তুমি যেটা ভাবছো সেরকমটা না, তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না। তখনই অভ্র বলে, কিসের কষ্ট তোমার কিসের কষ্ট? কোথায় আমি কষ্ট দিচ্ছি তোমায়? তুমি নিজের কষ্ট নিজেই ডেকে আনছো। তখনই পরমা রেগে অভ্রর কলারটা চেপে ধরে বলে, তুমি নিজেকে কি মনে করো বলো তো অভ্র? তুমি মনে করছো আমি খারাপ? হ্যাঁ, আমি খারাপ হয়ে কি করেছি বলো? আমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে, ওই আদিত্য আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে। আমি তো এরকমটা হতে চাইনি, আমি এরকমটা ছিলাম না, কিন্তু এখন আমাকে সবাই বাধ্য করছে। যদি আমার জায়গায় থাকতো কেউ, তাহলে বুঝতো আমি কোথায় আছি। তখনই অভ্র বলে, সেটা তুমি নিজের ইচ্ছায় আছো, তুমি ওখান থেকে বের হয়ে আসলেই সব কিছু ঠিক হয়ে যেত, কিন্তু তুমি ওই যে ধরে বসে আছো আদিত্যর সঙ্গে থাকবে, কিন্তু এটা তার হবার নয়। তখনই পরমা বলে, তোমরা সবসময় শুধু আমার দোষটাই দেখো, কখন আমার ভালোবাসাটা দেখলে না। তখনই অভ্র বলে, কিসের ভালোবাসা? তোমার মতো মেয়ে ভালোবাসার যোগ্য না। তখনই পরমা বলে, অভ্র, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি আমাকে আর জ্ঞান দিতে আসবে না। এখন থেকে আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমি কারোর কথা কখনো শুনিনি, এখনও আর শুনবো না। তখনই অভ্র রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। তখন পরমা কান্নায় ভেঙে পড়ে আর বলে, সবাই সবারটা বোঝে, কেউ আমার কষ্টটা বোঝে না। আমি কি করব, আমি কি চাই, কেউ সেটা জানতে চায় না। আমি তো আর কারোর কাছে থাকতে চাই না। এখন থেকে আমি আর কারোর কথা শুনে কষ্ট পাবো না, কারণ আমি নিজেকে আবার নতুন করে গড়েও তুলব। আমি নিজের মতো করে চলবো, আমি নিজের ইচ্ছে মতো চলাফেরা করব। আমি কারোর বারণ, কারোর কথাই আর শুনবো না। এখন থেকে আমার বাজাটাই আমার কাছে সব কিছু হবে, কারণ আমি কষ্ট পেয়ে সময় নষ্ট আর করবো না। এরপরে অন্যদিকে দেখা যায় আদিত্য ঘরে আসলে সেখানে সুদীপাও চলে আসে, আর সুদীপা আদিত্যকে দেখে না দেখার ভান করে থাকে। তখনই আদিত্য বলে, সুদীপা, তুমি মনে হচ্ছে যে আমাকে দেখতেই পাচ্ছ না। তখন সুদীপা বলে, না, দেখতে পাচ্ছি না, কই, এই যে তো আপনি দাঁড়িয়ে আছেন। তখনই আদিত্য বলে, হয়েছে জ্ঞান দেয়া বাইরে, সবাইকে তো জ্ঞান দিয়ে বেড়াও, এখন কি আমাকে জ্ঞান দেবে? তখনই দেখা যায় সুদীপা বলে ওঠে, যদি আপনার জ্ঞানের প্রয়োজন হয় তাহলে দেব, সমস্যা কিসের? আমি তো আপনাকে জ্ঞান দিতেই পারি। তখনই আদিত্য সুদীপার কাছাকাছি এসে আর বলে, সুদীপা, আসলে তুমি অনেক ভালো মেয়ে, আপনাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। এরপরে সুদীপা বলে, হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, সবসময় আমাকে রাগ করেন, আবার দূরে রাখেন, আবার এখন এত বড় বড় কথা বলছেন।
তখনই আদিত্য বলে, সুদীপা তুমি এখন আমাকে চিনলা না? সত্যি সত্যি আমি খুব মিস করি আপনাকে। এরপরে সুদীপা বলে, আমি জানি যে আপনি অনেক ভালো মানুষ, এরপর আর আপনার পোশাকেরও দাম দিই আমি। তখনই আদিত্য বলে, কই, আমার তো তোমার কখনো দাম দাও দেখি না, কারণ আমি পড়াশোনা শেষ করে আমি পুলিশের চাকরি পেয়েছি, আমার আবার কিসের দাম? আর আপনি তো ডাক্তার হবেন না, এজন্য আপনার তো অনেক দাম থাকবে। তখনই সুদীপা বলে, দেখুন মিস্টার চৌধুরী, এত বাড়াবাড়ি করবেন না, কারণ আমার বাবাও আপনার মতো পুলিশ ছিল, তাই আমি পুলিশকে খুব সম্মান করি। একটা কথা কি জানেন, যদি যাকে বাবা বলেছি সে যদি আমার জন্মদাতা বাবা হতো তাহলে আমি খুব খুশি হতাম, কারণ আমি যে আমাদের মা আমাকে জন্ম দিয়েছে তাদেরকে আমি কখনো দেখিনি, তারা কেমন তাও জানি না। শুধু আমার একটাই আফসোস থেকে গেল যে ঠাকুর, যদি যে আমাকে মানুষ করেছে সে আমাদের জন্মদাতা বাবা হতো তাহলে আমার অনেক ভালো লাগতো, আমি অনেক ধন্য মনে করতাম নিজেকে, কারণ আমার বাবা আমাকে অনেকটা ভালোবাসতো। তখনই আদিত্য বলে ওঠে, কেন, আপনার বাবা ছাড়া আর কি আপনাকে ভালোবাসে না? তখনই সুদীপা বলে, না, আমার বাবার মতো আমাকে কেউই ভালোবাসে না। এই বলে যখনই সুদীপা চলে যেতে যায় তখনই আদিত্য সুদীপাকে হাত ধরে কাছে নিয়ে আসে আর বলে, কি কি মনে করেন নিজেকে, আমি আমি আপনাকে ভালোবাসি না? তখনই সুদীপা বলে, না না, আসলে আপনি অন্যায় করছেন। তখনই দেখা যায় আদিত্য বলে ওঠে, কিসের অন্যায় করছি? অন্যায় কি আপনি করেননি? সেদিন আমার কাপড় চেঞ্জ করে দিয়েছিল কে? তখন সুদীপা বলে, আচ্ছা আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন, এরকম ভুল আর কখনো হবে না। তখনই আদিত্য বলে, ভুল হয়েছে, তাহলে এখন শাস্তি পেতে হবে, আমি শাস্তি দেব। এরপরে আদিত্য সুদীপার কাছাকাছি, খুব কাছাকাছি আসলেই সেখানে গায়ত্রী চলে আসে, আর ওদের এই অবস্থা দেখে গায়ত্রী খুব লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। আরও মনে মনে ভাবে, ওরা এটা কী করছে, দরজাটা আটকে গিয়ে এরকমটা করলেই তো হতো। তখনই দেখা যায় সুদীপার চোখ পড়ে যায় গায়ত্রীর দিকে, আর তখনই সুদীপা আদিত্যকে বলে যে ওই যে বড়মা এসেছে, ছেড়ে দিন আমাকে। তখনই আদিত্য বলে, সুদীপা অনেক হয়েছে, আমি কি বড়মা দেখে ভয় পাই নাকি? আমি তো ভয় পাই না, আমি এখন ছাড়ব না, এখন আপনাকে শাস্তি দেব, আপনাকে শাস্তি পেতেই হবে। এরপরে সুদীপা বারবার করে একই কথা বলে যে মিস্টার চৌধুরী আমাকে ছেড়ে দিন, বলছি তো বড়ম ওখানে। তখনই দেখা যায় গায়ত্রী বলে ওঠে, হ্যাঁ আমি এসেছি। তখনই আদিত্য খুব লজ্জা পেয়ে সরে যায় আর বলে, আসলে বর্মা তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না। তখনই গায়ত্রী এসে বলে, হ্যাঁ আমি যেটা ভাবছি সেটা না হোক আর হোক সেটা বিষয় না, তোমরা যে ঘরের মধ্যে আছো দরজাটা আটকে কথা বললে কি হয়, কি সমস্যা হয়? তখনই দেখা যায় আদিত্য আমতামতা করে বলে, বড়মা তুমি যেটা ভাবছো সেরকমটা না, আসলে আসলে তখনই গায়ত্রী বলে, হ্যাঁ আসলে আসলে করতে থাকো। আর একটা কথা, আমি যে জন্য এসেছি, বাড়িতে ল্যান্ডলাইনে ফোন এসেছিল থানা থেকে, তোমাকে দরকার, তোমার ফোনে ফোন দিয়েছিল, তুমি ফোনটা রিসিভ করোনি, তাই আমাকে ফোন করেছিল, তুমি ফোনটা ধরোনি কেন? আর ধরোনি, আমি তাই এসে দেখতেই পাচ্ছি যে কী জন্য ধরোনি, তা এখন দেখো ফোনটা কেন দিয়েছে। তখনই আদিত্য গায়ত্রীকে বলে, হ্যাঁ হ্যাঁ বর্মা আমি দেখছি কে ফোন দিয়েছিল। এরপরে আদিত্য ফোনটা হাতে নিয়ে দেখতে পায় যে থানা থেকে ফোন এসেছে। তখনই আদিত্য ফোনটা ধরেই বলে, কি হয়েছে, এতবার ফোন দিয়েছিলে যে? তখনই ওপর থেকে বলে যে আসলে কিছু সমস্যা হয়েছে, এজন্য আপনাকে ফোন দিতে বাধ্য হয়েছি স্যার। আপনি কি জানেন যে থানার সামনে যে ফার্মেসিটা আছে সেখান থেকে কিছু মানুষ ওষুধ কিনে খেয়ে এক পরিবারে ৩ জন মানুষ মারা গিয়েছে, এজন্য আপনাকে এখনই আসতে হবে। আদিত্য চিৎকার করে বলে যে না, এটা হতে পারে না, তুমি থাকো, আমি এখনই আসছি। তখনই সুদীপা জিজ্ঞাসা করতেই আদিত্য সব কথা বলে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে সুদীপা অনেক চিন্তায় পড়ে যায় যে তাহলে এখন কি উপায়, এখন কি করব, কি হয়েছে, এত মানুষ এক পরিবারে মারা গেলে তারা কিভাবে থাকবে? এরপরেই দেখা যায় অভ্র অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে অভ্র সামনে গাড়ি এসে দাঁড়ায়। তখন অভ্র চিৎকার করে বলে যে দেখতে পান না নাকি, যোগ কি অন্ধ নাকি, যে দেখতে পান না যে আমি এখানে দাঁড়িয়ে আছি? তখনই গাড়ি থেকে নেমে আসে টিনা, আর টিনা বলে যে হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাই না, এই যে আমি এখানে এই যে দেখতে পাচ্ছি তো। তখনই অভ্র বলে, কেন, আপনি কে, আপনি এইভাবে আমার সামনে এসে দাঁড়ালেন কেন? তখনই দেখা যায় টিনা তার চোখের চশমাটা ফেলে দিয়ে বলে, তুই আমাকে চিনতে পারলি না অভ্র? তখনই অভ্র বলে, হ্যাঁ হ্যাঁ চিনব না কেন, টিনা তুই এখানে, তুই কবে আসলি, তুই না বিদেশে ছিলি? তখনই টিনা বলে, হ্যাঁ বিদেশেই ছিলাম, আসলে আমার বিয়ে হয়েছিল, এখন ডিভোর্স হয়ে গিয়েছে, তাই আমি দেশে ফিরে এসেছি। কিন্তু তুই এভাবে হাঁটাচলা করছিস, তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? এরপরে অভ্র বলে, না সেরকম কিছু না, আসলে এমনি ভালো লাগছিল না তো, তাই আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আর তোর সঙ্গে দেখা হয়ে গেল। তখনই টিনা বলে, হ্যাঁ আমি তো জানি তুই কীরকম, কারণ তোকে চিনব না কেন, সেই সেই কতদিন তোর সঙ্গে থেকেছি বল, একসঙ্গে পড়াশোনা করেছি, আর আর আমি তোকে চিনব না? তুই আগের মতোই রয়ে গেলি রে অভ্র। তখনই অভ্র বলে, হ্যাঁ আমি আগের মতোই আছি, আমি একটু পাল্টাইনি, কিন্তু তুই অনেক পাল্টে গিয়েছিস। তখনই টিনা বলে, হ্যাঁ আমি অনেক পাল্টিয়েছি, কিন্তু তোকে দেখে আমারও খুব ভালো লাগছে রে, আমি আমার সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি,
সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তোকে কখনো পাইনি। কেন বলতো? তুই কি কখনো সোশ্যাল মিডিয়ায় আসিস না? তখনই অভ্র বলে, না রে টিনা, আমি এসব পছন্দ করি না, তুই তো ভালোই জানিস। তখনই টিনা বলে, তাহলে চল আমরা একটু আজকে পার্টি করব, বন্ধুদের সঙ্গে পার্টি রেখেছি, চল আমার সঙ্গে। তখনই অভ্র বলে, না আমি যেতে পারবো না। এরপরে অভ্র বলে যে না আমি যাব না। তখনই টিনা বলে, না আমার সঙ্গে যেতেই হবে, তুই খুব ভালো করে জানিস আমি তোকে নিয়েই যাব। এরপরে অভ্রকে জোর করে টিনা নিয়ে যায়, আর অভ্র রাজিও হয়ে যায়, কারণ পরমার উপর সে খুব রেগেছিল। এরপরই দেখা যায় পরমাও তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাড়ির বাইরে যেতে যায়। তখনই গায়ত্রী পরমাকে দেখে বলে, পরমা কোথায় যাচ্ছ তুমি কিছু কাউকে না বলে? তখনই পরমা বলে, আসলে মা আমি কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাই ওদের সঙ্গেই থাকবো। তখনই গায়ত্রী বলে, তুমি যে থাকবে তুমি কি তোমার স্বামী কি বলেছ? অভ্র জানে। তখনই পরমা বলে ওঠে, না মা আমি ওকে কিছু বলিনি, সবসময় কি ওকে আমাকে সবকিছু বলে যায় যে আমি ওকে বলে যাব? এই বলে পরমা বাড়ি থেকে চলে যায়। তখন সুদীপা ক্লাস করার জন্য মেডিকেলে চলে যায়, আর সেখানে গিয়েও দেখতে পাই রিতম স্যার খুব চিন্তিত আছে। তখনই সুদীপা রিতম স্যারের কাছে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে স্যার, আপনার মনটা এমন দেখাচ্ছে, কোনো সমস্যা হয়েছে? তখনই রিতম বলে, হ্যাঁ সমস্যা হয়েছে, আসলে ফার্মেসি থেকে যারা ওষুধ নিয়ে কিনে খেয়েছিল তারা অসুস্থ হয়ে পড়ছে, আর এদিকে 4 জন মারাও গিয়েছে, এটা নিয়ে আমি চিন্তিত আছি। এখানে পুলিশও এসেছে, কারণ অনেক কিছুই হচ্ছে ঝামেলা, এজন্য একটু চিন্তায় আছি। তখনই সুদীপা ওখানকার একটি লোকের কাছ থেকে ওষুধের কোটাটা নিয়ে দেখে ওখানে কোনো সিলই ছিলই না, কারণ ওটা কোনো ব্র্যান্ডেরই ওষুধ না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।